এই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কন্ট্রিবিউশন, ইতিহাস যদি লেখা হয় তাদের কন্ট্রিবিউশনের কথা লেখা হবে যখন জুলাই গতিপথ হারাচ্ছিল, তখন সেটাকে নতুন একটা মোমেন্টামের জায়গায় নিয়ে গেল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। জুলাইয়ের রাজপথে প্রতিবাদ ছিল, স্লোগান ছিল, উত্তপ্ত ছিল, মুখরিত ছিল এবং সকলের দাবি এক ছিল, সকলে এক সঙ্গে ছিল। সেই জুলাই মাসেই এই জুলাই নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, ফেসবুকে স্ট্যাটাস, একে অন্যের সঙ্গে তর্ক বিতর্ক, আরও কত কি। কেন ওই জুলাই আর এই জুলাইয়ের ভেতরে এত পার্থক্য, সেই উত্তর খুঁজব আজ আমাদের নতুন বাংলাদেশে নিউজ 24 নিয়মিত আয়োজনে। রাত 9টা মানেই হচ্ছে আমাদের এই নিয়মিত আয়োজন এবং আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হলো জুলাই এবং রাজনৈতিক বাস্তবতা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দুজন অতিথি। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। এছাড়াও আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন আখতারুজ্জামান বাচ্চু, সংসদ সদস্য, ময়মনসিংহ 10 আসন এবং বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য। আমরা এই আলোচনাকে এগিয়ে নিব এবং আপনাদের সঙ্গে আমি আছি রিশাদ হাসান। শুরু করছি একটু শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে একটু বলবেন যে এই জুলাই আর সেই জুলাই পার্থক্যটা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। এই জুলাই এবং সেই জুলাই, তার আগে একটু বলি যে জুলাইটা কেন এসেছিল এবং জুলাইটা কি আসলেই আসার কথা ছিল? জুলাই আসার কথা ছিল, জুলাই অনিবার্য ছিল। একটা রাষ্ট্র পরিচালনায় জনগণের যে অংশগ্রহণ, জনগণের যে মালিকানা, সেই মালিকানা আপনি যখন অস্বীকার করবেন তখন কখনো জুলাই হয়ে আসে জনগণের যে প্রতিবাদ, কখনো জুলাই হয়ে আসে, কখনো ডিসেম্বর হয়ে আসে, আবার কখনো কখনো অন্য কোনো মাস হয়ে আসে। আমরা আমাদের অধিকারগুলো হারিয়ে ফেলেছিলাম, নিরাপত্তা হারিয়ে ফেলেছিলাম, নানা ধরনের রাষ্ট্র তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তো পালন করেনি, কখনো কখনো আগ্রাসী হয়েছে এবং তার প্রতিবাদ মানুষ করার চেষ্টা করেছে, তার জবাব এসেছে নিষ্ঠুরভাবে। রাষ্ট্র, আমার অধিকার কেড়ে নেওয়া, আমার সন্তানটা চাকরি পায়নি, আমার সন্তানটা টাকার অভাবে আমি চিকিৎসা করাতে পারিনি, ঠিক তখন আমি শুনেছি যে রাষ্ট্রের যে রাজা রানীদের কাজের লোক তারা বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সেটাকে এক ধরনের ঠাট্টা মশকরা করে এবং সেটিকে এক ধরনের সমর্থন দেওয়া হয়েছে এমনভাবে যেটা এক ধরনের কাটা গায়ে নুনের ছিটার মতন। আরও অনেক ঘটনা আছে। সাধারণত সরকার পরিবর্তনের যে যতগুলো সিস্টেম থাকে, একটা পদ যখন বন্ধ হয়ে যায় তখন মানুষ বিকল্প জায়গাটা খোঁজে এবং বিকল্প জায়গা খুঁজেই জুলাই এসেছিল গণ অভ্যুত্থান হয়ে। সেই গণ অভ্যুত্থানের যে তার যে বিস্তৃতি ছিল, যে ব্যাপকতা ছিল, সেখানে অংশগ্রহণ ছিল এবং অংশগ্রহণকারীদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো বিচার বিশ্লেষণ বিবেচনা এগুলো করে ঘরে বসে থেকেছে। কেউ কেউ এগুলো কোনো কিছুই বিবেক বিবেচনায় রাখেনি। সে যখন দেখেছে তার সন্তানের বুকে পুলিশ গুলি করছে, সে রাস্তায় নেমেছে। এই আন্দোলনে কারা নেতৃত্ব দিচ্ছে না দিচ্ছে সেগুলো সে বিবেচনায় রাখেনি। আবার কেউ কেউ নেমেছে, তাদের একটা দীর্ঘ হিডেন একটা এজেন্ডাও কারো কারো ছিল। আমি বলছি যে মাস পিপল যারা বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা বেরিয়ে এলেন, রাতের বেলায় গেট ভেঙে বেরিয়ে এলেন, যে শিক্ষার্থীটা অথবা যে সাধারণ মানুষটা কোনো কিছুর হিসাব না করে রাস্তায় এসে দাঁড়ালেন, প্রায় 3 শতাধিক মানুষ জীবন দিলেন জুলাইয়ে, যাদের সম্ভবত ঢাকা শহর থেকে লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাবে সেই খরচ তাদের ছিল না। অন্যের কাছ থেকে ধার করে ইত্যাদি করে এই লাশটা গ্রামে নিয়ে গেছেন, দাফন করেছেন। এই মানুষগুলোর যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশা তাদের কাছে থাকেনি। জুলাই কতগুলো পকেটের কাছে বন্দী হয়ে গেছে এবং পরিবর্তন যে কোথাও আসেনি আমি সেটি বলবো না, কিন্তু বেসিক যে জায়গাটা বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্যকে আমরা অ্যাড্রেস করিনি এবং যে মানুষ, যে মা
সন্তানকে কাঁধে নিয়ে হাতে এক বোতল পানি নিয়ে শহীদ মিনারের দিকে গিয়েছিলেন, যে রিক্সাওয়ালা রিক্সার উপরে দাঁড়িয়ে স্যালুট দিয়ে ভাইরাল হয়েছিলেন, আমরা পরবর্তীকালে তাদের মালিকানা এখানে দেখিনি, আমরা এখানে দেখেছি পুরো রিভার্স। কিছু শিক্ষিত মানুষ, তাদের এজেন্ডা এসেছে, তাদের ভাবনাগুলো এসেছে এবং কতগুলো প্রশ্ন তৈরি করেছে যে পরিবর্তনের যে জায়গাটা, সেই জায়গাটা কি বৈষম্যর বিরোধিতা। আমরা যাদেরকে সরকারে দেখলাম, সরকারকে নিয়ে গেলাম এবং ওই আন্দোলনের যারা পোস্টার বয়, তাদেরকে নিয়ে যে প্রশ্ন, প্রতিদিন পত্রিকা খুলবেন, কারো না কারো বিরুদ্ধে কতগুলো অভিযোগ আছে, নিজের নির্বাচনী এলাকার জন্য স্পেশাল বরাদ্দ। আমরা এই বিষয়টাতেও আসবো, এটা নিয়ে আমাদের আলাদা প্রশ্ন আছে, আমরা আপনার কাছে আবারও আসবো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে আমার একই প্রশ্ন, এই জুলাই সেই জুলাই, পার্থক্যটা আসলে কোথায়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনার যে কোনো রেভলিউশনারি চেঞ্জের পরে যেটা হয় যে আপনার একটা প্রত্যাশার পারদ তৈরি হয়, একটা গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, বিপ্লব, এই জিনিসগুলো কখন হয়? যখন মানুষ একটা আকাঙ্ক্ষার বয়লিং পয়েন্টে চলে যায়, একদম টিপে চলে যায়, যে এই দাবিগুলো মানুষের ভিতরে জমে গেছে, জমতে জমতে ওই জায়গাটাতে আসে যখন সে ইমপ্লোড করে, বিস্ফোরণের মতো হয়। তো ওই রকম একটা ঘটনাতে হচ্ছে যে আপনার জুলাইয়ের মতো ঘটনা ঘটে। প্রশ্ন হচ্ছে, এরকম একটা ঘটনা ঘটলেই পৃথিবীতে সব কিছু আলাদিনের চেরাগের মতো পরের মাসে, পরের বছরে, পরের দশকে সব বদলে গিয়ে একেবারে ভেস্তের মতো হয়ে যাবে, ব্যাপারটা এরকম কখনো ঘটে নাই। ফ্রেঞ্চ রেভলিউশনে দেখেন কি হয়েছে। এই রেভলিউশনের পরে আপনার রাজপরিবারকে তো রেভলিউশনে গিলোটিনে দেওয়া হলো, সেই লুই পরিবারকে। কিন্তু এরপরে কি হয়েছে? বিপ্লবীরা নিজেদেরকে হত্যা করেছে, শত শত, হাজারে হাজারে। কে আসল বিপ্লবী, কে নকল বিপ্লবী, কে বিপ্লবের সাথে গাদ্দারি করেছে, কে করে নাই, কে কোন পক্ষে ছিল, কোন মাযহাব নিয়েছে। একই ঘটনা ঘটেছে, আপনি দেখেন চায়নায় বিপ্লবের পরে 49 সালে শরীফ ভাই বা রাজনীতি করেছেন, তাহলে 60s এসে আবার কালচারাল রেভলিউশন করতে হয়েছে কেন? তাহলে কারণ হচ্ছে চাইনিজ কমিউনিস্ট পার্টি তখন, অথবা মাও সেতুং মনে করেছে যে এখন একটা জনগোষ্ঠী তৈরি করেছে যারা সমালোচনা করতেছে বিপ্লবের, অথবা এটাকে এক লাইনে নিয়ে আসতে হবে, কোনো দ্বিমত থাকতে পারবে না বিপ্লবের। কালচারাল রেভলিউশনের নামে পার্জ করে মিলিয়ন্স অফ পিপলকে, নিজ দলের, নিজ বিপ্লবের কর্মীদেরকে, নেতাদেরকে তারা হত্যা করেছে। কিউবাতে ঘটেছে একই কথা, সিচুয়েশন। এই জন্য হচ্ছে বড় ঘটনার পরের এই যে শরীফ ভাই যেটা বললেন, অথবা আমাদের ভিতরে যেটা আছে, সেটা হচ্ছে একটা স্বপ্নভঙ্গের জায়গা আছে। কিন্তু এইটাকে দেখতে হবে একটা রাষ্ট্র বিনির্মাণের জায়গা থেকে, যে এই রকম ঘটনাগুলো আমেরিকাতে ঘটেছে। আমেরিকা স্বাধীনতা যুদ্ধের পরে 1776-এর পরে কি নিজেরা যুদ্ধ করে নাই? 30 বছর কেউ বলছে, ইনফ্যাক্ট 100 বছর ধরে নিজেরা যুদ্ধ করে, ইয়াঙ্কিজ এবং কনফেডারেটস। কারা ব্রিটিশের পক্ষে আছে, বিপক্ষে আছে, কারা স্লেভ ট্রেডের পক্ষে থাকবে না, ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ, সেটা নিয়ে তারা স্বাধীনতার যুদ্ধের পর দশকের পর দশক যুদ্ধ করেছে। কিন্তু এই ঘটনাগুলো আসলে নতুন না, এই অসন্তুষ্টি থাকা। বরং মোটা দাগে আমি এখানে ব্যর্থতা নাই এমনটা দাবি করবার সুযোগ নাই, আকাঙ্ক্ষার ব্যর্থতা। কিন্তু মোটা দাগে আপনি দেখেন 24 আগস্ট মাসে কি হতে পারত। মোটা দাগে দুইটা ঘটনা হতে পারতো এই ধরনের সিচুয়েশনে, যেটা আমরা অ্যাভয়েড করতে পেরেছি সাকসেসফুলি। একটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে অর্থনীতি যেখানে গিয়ে নেমেছিল, এইরকম একটা ঘটনার পরে বাংলাদেশের মতো দেশে দুর্ভিক্ষ হওয়ার কথা। পৃথিবীতে বহু এরকম ঘটনা ঘটেছে, যেখানে এরকম একটা রাষ্ট্রীয় শোষণ শাসনের পরে যখন নৈরাজ্য আসে অথবা পতন হয়, তখন দেশে দুর্ভিক্ষ লেগে যায়, ইকোনমি কলাপস করে, ক্যাওয়াস লেগে যায়। দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে সিভিল ওয়ারের দিকে চলে যায়, গৃহযুদ্ধের দিকে চলে যায়। আপনি দেখেন পুলিশ বাহিনীর একটা বিশাল অংশ, 60-70% হচ্ছে সাবেক ছাত্রলীগ, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, যারা অস্ত্র হাতে হাজার হাজার মানুষকে গুলি করেছে। এর সাথে আওয়ামী লীগের লোকজন গুন্ডা পান্ডা নিয়ে, হেলমেট বাহিনী নিয়ে, অস্ত্র নিয়ে রাস্তায় ছিল। তো এই বাহিনীগুলো যদি অস্ত্র নিয়ে কন্টিনিউ করতো, সিদ্ধান্ত নিয়ে, তাহলে দেশে কি হইতো? সাধারণ মানুষকে এরকম গুলির সামনে বছরের পর বছর, মাসের পর মাস দাঁড়ায় থাকতো, সপ্তাহের পর সপ্তাহ থাকতো না? আসলে অন্য পক্ষ, যারা ছাত্র, সিপাহী, জনতা, এই পক্ষ তখন অস্ত্র নিতে প্রলুব্ধ হতো, যারা তারা নেয় নাই। তাহলে 24 আগস্ট মাসে আমরা মোটা দাগে দুইটা জিনিস অ্যাভয়েড করতে পেরেছি। দেশে একদম দুর্ভিক্ষ লাগে নাই সিচুয়েশন, দ্বিতীয়ত হচ্ছে কোনো গৃহযুদ্ধ হয় নাই। এরপরে যেটা ইউনূস সরকার করেছে সেটা হচ্ছে একটা পড়ন্ত বিমানকে কোনো রকম এনে একটা ল্যান্ডিং জায়গায় সেফলি নিয়ে যাওয়া।
সে আসলে কোনো কিছু উঠাইতে পারে নাই, কিন্তু বিমানটার পতনটা ঠেকাইছে, একটা বাম্পি রাইডকে সে স্টেবল করে দিয়েছে। তো এই জন্য আমার মনে হয় যে কোনো গণ অভ্যুত্থান বিপ্লবে আপনি পক্ষে বিপক্ষে আলোচনা করতে পারবেন, আমাদের ব্যর্থতা আছে কিন্তু আমাদের সফলতা অনেক। আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সবচেয়ে বড় জায়গা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে তরুণদেরকে কিন্তু আমরা খুবই আন্ডারমাইন করতাম। তরুণদেরকে বলতাম এরা ফার্মের মুরগি, এরা দেশের খোঁজ খবর রাখে না, সারাদিন মোবাইল, তারপরে হচ্ছে ইন্টারনেটে, কনসার্টে, খেলায় ডুবে আছে, তাদেরকে দিয়ে আসলে দেশে কিছু হবে না, দেশ ছেড়ে পালাইতে চায়। সেই রকম তরুণরাই তো রক্ত দিয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, মেয়েরা, মাদ্রাসা। বাংলাদেশে প্রত্যেকটা জনপদের অংশের মানুষ, প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা ক্লাসের লোকজন এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। প্রচণ্ড গরিব, অভাবী, একদম মজুর টাইপের লোকরা যেমন অংশগ্রহণ করেছে, অত্যন্ত শিক্ষিত আপার ক্লাস উচ্চবিত্ত পরিবারের সন্তানরাও এখানে অংশগ্রহণ করেছে। তো এটা একটা হিউজ, এবং এই যে একটা বাংলাদেশপন্থী চিন্তার একটা গাঠন তৈরি হয়েছে এখানে, যেটা এর আগে তৈরি হয় নাই। এই পক্ষ সেই পক্ষ মিলায়ে একটা কমন জায়গাতে আমরা আসছি। এরপরে আমাদের বড় অর্জন হচ্ছে যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একটা কমন জায়গাতে আসছি, যে দিল্লির আধিপত্যবাদের প্রশ্নে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এই পলিটিক্যাল ইন্টারফারেন্স বাংলাদেশে চলবে না। নিজেদের ভিতরে গণতন্ত্র থাকতে হবে, আমরা সবাই সবার সমালোচনা করব পলিসি ইস্যুতে, কিন্তু কিছু কিছু বিষয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এবং সেটা দেখেন, ডক্টর জাহিদকে এয়ারপোর্টে আটকানো, সীমান্তে পুশিং থেকে শুরু করে আমাদের বিজিবির যে ভূমিকা, প্রত্যেকটা জায়গায় দেখবেন পুরো বাংলাদেশ একাকার হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। অতএব সেই জায়গাতে আমাদের অনেকগুলো অর্জন আছে, আবার অনেকগুলো অর্জন করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পরিবর্তনের মধ্যেই পরবর্তী পরিবর্তনের একটা বীজ বপন করা থাকে। যেভাবে আমাদের ৭১-এর মুক্তির লড়াইয়ের যে ঘোষণাপত্র ছিল, স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানেই হচ্ছে ৯০ এবং ২৪-এর বীজ বপিত ছিল, যে ওই আকাঙ্ক্ষাগুলো পূরণ হয় নাই। ঠিক একইভাবে দেখবেন সংস্কার, জুলাই সনদ, তারপরে গণভোটের গণরায় আপনার বাস্তবায়ন করা, এগুলো নিয়ে আমাদের ভিতরে হতাশা আছে যে সরকারের কাছ থেকে আমরা এগুলো পাচ্ছি না। কিন্তু এই না পাওয়াটাও হচ্ছে আগামী দিনে আবার একটা লড়াই, সংগ্রাম, তরুণদের অংশগ্রহণে রাষ্ট্রবিরোধী এই বিষয়ে আপনার কাছে আবারও আসবো। আমরা একটু পরের পর্বে একটু যেতে চাই। একটু শরীফুজ্জামান, আপনার কাছে আমার প্রশ্ন, যে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুলাইয়ের একেবারে ১ তারিখ থেকে শুরু হয়ে গেল পক্ষে বিপক্ষে, জুলাইয়ের পক্ষে বিপক্ষে এবং আলোচনা সমালোচনামূলক স্ট্যাটাস, এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং তার পাশাপাশি আমরা আরও বেশ কিছু উল্লেখযোগ্য চরিত্রকে আমরা দেখলাম যে জুলাই নিয়ে তাদের সমালোচনা এবং নানাবিধ লেখা, এবং জুলাই কতটা সঠিক কতটা ভুল সেই ব্যাখ্যা বিশ্লেষণে তারা মেতে উঠলেন। এই জায়গাটা আসলে কেন তৈরি হলো? ধন্যবাদ। প্রথমত এটাকে আপনাকে স্বীকার করে নিতে হবে যে জুলাইয়ের ভেতর থেকে যে রেজিমটা চেঞ্জ হয়েছে, এর ফলে একটা বিরাট গোষ্ঠী তাদের সুবিধা হারিয়েছে। আজকে আপনার এখানে এসে যতভাবে নানা রকমের ইতিহাস ইত্যাদি সামনে এনে যতই বলার চেষ্টা করুক, কিন্তু তাদের একটা মর্ম ব্যথা আছে যে তারা ওই রেজিম থেকে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছে, এবং তারা যখনই সুযোগ পায় সেটি ওই যন্ত্রণাটা সে চেপে রেখে কতগুলো কথা বলার চেষ্টা করে। সুতরাং তারা এটি করবে, এটা স্বাভাবিক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফুয়াদ ভাই যেটি বললেন, যে একটা অভ্যুত্থানের পর আপনার অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে যে ধরনের রাজনৈতিক তাদের উত্তরণের জন্য যে ধরনের ইনিশিয়েটিভগুলো থাকা দরকার, আমি তার কোনো আলামত দেখিনি। মানুষকে গালিগালাজ করা, অশ্রাব্য ভাষায় গালাগালি করা, আপনার একটা কথা আমার একটু অপছন্দ হলেই আপনি 9টা কথা বললেন, কোনো সমস্যা নেই, একটা কথা আমার অপছন্দ হলো, সঙ্গে সঙ্গে আপনাকে যে আক্রমণ করা, এবং আমাদের এই তরুণদেরকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগটা থাকা দরকার ছিল, সেই উদ্যোগটা আমি কখনোই দেখিনি। এটি অন্য পক্ষ তো করবে না, অভ্যুত্থানের পক্ষের যে শক্তি, সেই শক্তির মধ্যে আমি দেখিনি। এবং দেখিনি বলে কোথাও কোথাও আমি দেখেছি যে সরকারের পক্ষ থেকে যারা ক্ষমতায় এসেছিলেন তারা এক ধরনের বাতাসও দিয়েছেন। মনে করিয়ে দিই, 2 বছর আগে ইন্টারমিডিয়েট পরীক্ষা আমরা দিব না, 50, 100, 150টা ছেলে
সচিবালয়ের গেট টপকে ভেতরে চলে গেল, আপনি তাদের কথা মেনে নিয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে পরীক্ষা নেব না। অথচ পরীক্ষা দেওয়ার পক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের পরিবার ছিল। এই ঘটনার ভেতর থেকে আপনি এস্টাবলিশ করে দিলেন যে কয়েকজন মানুষ যদি একত্রিত হয়ে এই দাবিগুলো তুলে নিয়ে আসতে পারো, তাহলে আমরা তোমাদের পক্ষে সিদ্ধান্ত নিব। আমরা শুরুটা করলাম একেবারে প্রথম আগস্টের 8 তারিখে বিভাজনের মধ্য দিয়ে। এই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কন্ট্রিবিউশন, ইতিহাস যদি লেখা হয় তাদের কন্ট্রিবিউশনের কথা লেখা হবে যখন জুলাই গতিপথ হারাচ্ছিল, তখন সেটাকে নতুন একটা মোমেন্টামের জায়গায় নিয়ে গেল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তাদেরকে কি গত 1.5 বছরে আপনি রিকগনাইজ করতে দেখেছেন? 2 বছরে দেখেছেন? না। তার মানে হচ্ছে যে আমি এখানে শুরুর থেকেই একটা অংশকে নানাভাবে আমি ডিপ্রাইভ করেছি, এবং জুলাইয়ের পক্ষে পরে আমার যে মূল যে গতিমুখ ছিল সেটা আমি উল্টে দিয়েছি। যারা একসাথে লড়াই করেছি গত 10 বছর 12 বছর, ফুয়াদ ভাই আমাদের জাহেদের কথা বললেন, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন গত 2 বছর তাকে টার্গেট করে কি ভাষায় তার সমালোচনা করা হয়। জুলকারনাইন শায়ের, কোনো না কোনো জায়গায় তার সাথে আমার ডিফার হতে পারে, কিন্তু তার কন্ট্রিবিউশনকে আপনি অস্বীকার করবেন। অথচ দেশ এবং দেশের বাইরে থেকে এদের বিরুদ্ধে যে ধরনের ঘৃণা ছড়ানো হয়েছে, আবার এই পক্ষ থেকে আর এক পক্ষের বিরুদ্ধে, এর ভেতর থেকে আমাদের তরুণদেরকে তাদের যে মনস্তত্ত্বের যে পরিবর্তন, হ্যাঁ তাদের মনস্তত্ত্বে একটা দগদগে ঘা আছে। সে হোস্টেলে নানাভাবে ডিপ্রাইভড হয়েছে, সে গেস্ট রুমের ওই যে কালচারে তার মধ্যে তাকে পড়তে হয়েছে, মবে পড়তে হয়েছে, কিন্তু পরিবর্তনের পরে তাকে তার যে এই যে ট্রমাটা সেখান থেকে বের করে আনার জন্য ন্যূনতম কোনো উদ্যোগ কি আপনি দেখেছেন? আমি দেখিনি। আমি দেখেছি আমাদের সেই তরুণরা একটা পর্যায়ে তারা চেয়েছে মানুষটাকে শ্রদ্ধা না করুক, মানুষ যেন তাকে ভয় পায়। এবং এই প্রবণতার জায়গা থেকে আমি অনেক আগে, মানে আজ থেকে 1.5-2 বছর আগে, মানে ঘটনার পর পর কয়েক জায়গায় বলেছিলাম যে আপনি যখন একই সাথে সচিবালয়ের একটা সরকার এবং টিএসসির একটা সরকার, প্যারালাল দুটো সরকার যখন চালাবেন, আপনি মধুর ক্যান্টিন থেকে একটা সরকার চালাবেন আর যমুনার থেকে একটা সরকার যখন চালাবেন, তখন যমুনার সরকার কাজ করতে পারবে না। এবং সেই ঘটনাটা আমরা দেখেছি। আপনার মনে থাকার কথা, খামারবাড়িতে একটা কনভেনশন হয়েছিল 3 দিনের। আমি যেটা বললাম যে 300-350 গরিব মানুষ, একটা কনভেনশন হয়েছিল 3 দিনের, এবং সেখানে সরকার প্রধান উপদেষ্টা সেই সময় তিনি উদ্বোধন করেছিলেন, এবং সেখানে একটা বক্তৃতা করেছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এবং তিনি বলেছিলেন যে 3 দিনে আমি অনেককেই দেখলাম কিন্তু কোনো লুঙ্গি পরা মানুষকে দেখলাম না। তাহলে চা শ্রমিকের কথা কে বলবে? তাহলে রিক্সাওয়ালার কথা কে বলবে? অর্থাৎ আমি ফোকাস করবো ওই জায়গাটায়। 5 আগস্টের পরে এই জুলাইটা চলে গেছে বড় লোকের কাছে, এই জুলাইটা চলে গেছে শহরের শিক্ষিত মানুষের কাছে, এই জুলাইটা চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, ঢাকা ক্লাবে, গুলশান ক্লাবে। তারা যে সিদ্ধান্ত, যে এজেন্ডা নিয়ে এসেছে, আমরা সেই এজেন্ডার মধ্যে ঢুকে গেছি। জি, এখানে একটু থামিয়ে দিতে চাই, আমরা একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে আমাদের এই বাকি আলোচনা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 চলছে নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান। আজকে আমরা আলোচনা করছি জুলাই চেতনা ও রাজনৈতিক বাস্তবতা এই বিষয়ে, এবং আমাদের সঙ্গে মাত্র যুক্ত হয়েছেন সংসদ সদস্য ময়মনসিংহ 10 আসনের বিএনপি থেকে মনোনীত আখতারুজ্জামান বাচ্চু। আপনাকেও স্বাগত আমাদের এই আয়োজনে। আমরা আজকে কথা বলছি জুলাই চেতনা রাজনৈতিক বাস্তবতা। তো আপনাকে এই প্রশ্ন দিয়ে শুরু করি, জুলাই চেতনা এবং বর্তমানের রাজনৈতিক বাস্তবতা আসলে কোথায় আছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার নিউজ 24 দর্শক শ্রোতা এবং আমার 2 জন বিজ্ঞ সহ আলোচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার নির্বাচনী এলাকা, আপনি জানেন যে গত পরশুদিন একটি নিকারে একটি নতুন উপজেলা হয়েছে, দক্ষিণ গফরগাঁও উপজেলা। সেই এলাকার মানুষ, গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁও 2টি উপজেলা, যারা দেখছে মানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে জুলাই চেতনা এই জিনিসটি মানে এবং বর্তমান বাস্তবতা আপনি বিষয় নির্ধারণ করেছেন। জুলাই দেখেন, বাংলাদেশের মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। এই দেশে কোনো আইন ছিল না, এই দেশে কোনো নিয়ম ছিল না, এই দেশটা লুটেরা রাজ্যে পরিণত হয়েছিল, মাফিয়াদের হাতে চলে গিয়েছিল। এমনি একটি প্রেক্ষাপটে দেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই জুলাই চেতনা যদি আপনি বলেন যে এই জুলাই গণ অভ্যুত্থানটা কিন্তু একদিনে হয় নাই, দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের পরে সফল পরিণতি হয়েছে জুলাই এবং আগস্টে। জুলাইয়ের স্পিরিট হলো যে আপনার জুলাইয়ের চেতনা, যেটা আমি বুঝি যে সাম্য, ন্যায়, বিচার। যে এই যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছিল, উই ওয়ান্ট জাস্টিস,
যে সর্বক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এবং ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্রায়ন, দেশের মানুষের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। এই যে আপনি টকশো করছেন, আমরা সব যে যার মতো কথা বলতে পারছি, আপনি আজকে নিউজ লিখতে পারছেন, পিএম সম্পর্কেও নিউজ লিখতে পারছেন, কেউ বাধা দিচ্ছে না। এটাও জুলাইয়ের একটা স্পিরিট। জুলাইয়ের স্পিরিট ছিল মানুষের অধিকারগুলি ফিরে পাওয়া এবং সর্বক্ষেত্রে শুধু মানে আর হলো যে এই দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। আমি জুলাই চেতনা বলতে বুঝি যে এই দেশের মানুষ যারা গ্রামে থাকেন তারা নিরাপদে শান্তিতে বসবাস করতে পারবেন। তারা তাদের যে চাকরি করে, যে ব্যবসা করে বা কৃষিকাজ করে, আমার কৃষক ঠিকমতো তাকে কেউ ডিস্টার্ব করবে না এবং যে বৈষম্য থাকবে না। এবং কৃষক বলেন, শ্রমিক বলেন, মেহনতি মানুষ বলেন, তাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। মোটা দাগে একটা জনবান্ধব সরকার। এখন বাস্তবতা বলতে আমি বুঝি যে বর্তমান যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করেছেন। নির্বাচনের পূর্বে আমরা একটি ইশতেহার দিয়েছিলাম, সেখানে আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, খাল খনন শুরু করেছি, আমরা উন্নয়নের পথে যাত্রা শুরু করেছি। আমরা শেখ হাসিনা বলতো উন্নয়নের মহাসড়ক, আমরা সেটা বলতে চাই না। তবে বাংলাদেশের মানুষ এই 4 মাসের সরকারের কাছে যা প্রত্যাশা করেছিল তার চেয়ে বেশি। আপনি দেখবেন তারেক রহমান মানে আরেক জিয়াউর রহমান সর্বক্ষেত্রে, এই যে দেখেন 30 তারিখ সম্পূরক বাজেট পাস হয়েছে, রেওয়াজ যে বাজেট পাসের পর সেখানে আপনার রাত্রে সবাই একটা ডিনার হয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা কৃচ্ছতা সাধন করেছেন। সর্বক্ষেত্রে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাবার 150 টাকায় নামিয়ে নিয়ে আসা হয়েছে সর্বক্ষেত্রে। অর্থাৎ জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার এবং দুর্নীতি রোধ করে এই দেশটিকে উনি এগিয়ে নিতে চান। উনি বাংলাদেশে পদার্পণ করে যেমনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান উনি দীর্ঘ 17 বছর সাজিয়েছেন। সেই প্ল্যান এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। আপনার কাছে আরও একবার আসবো এবং আজকে যেহেতু আমরা এই বিষয়ে আলোচনা করছি, সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি পরিমাণে জুলাইয়ের পক্ষে বিপক্ষে এবং ব্যাপক আলোচনা চলছে। সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানবো। আপনি তো সরকারের অবস্থানটি বললেন, আমরা একটু ব্যারিস্টার আসরুজ্জামান ফুয়াদ আপনার কাছে যাব। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে বিশেষ করে কয়েকজন, আমি যদি একটু বলি যে একজন অভিনেত্রী শাওন, তিনি জুলাই নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটি নিয়ে অনেক রাজনীতিবিদরাই মন্তব্য করেছেন এবং একই সঙ্গে আমরা উমামা ফাতেমার কথা বলতে পারি, তিনি জুলাই যোদ্ধা সার্টিফিকেট নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, প্রতি পিস 50 টাকায় বিক্রি হতে পারে এরকম একটি সম্ভাবনার কথা লিখেছেন। তো এই যে এরকম জায়গায় আসলে জুলাইকে কেন নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বা কেন আসলে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি কি মনে করেন? একটা বিষয় তো হচ্ছে, শরীফ ভাই কারেক্টলি বলেছেন আর কি, যে যারা এই 17 বছরের এই বিশাল কর্পোরেট বাণিজ্যের অংশীদার ছিলেন, যারা এখান থেকে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, লাভ হয়েছে, মুনাফা খেয়েছেন, বিদেশে পাচার করেছেন, এই যে বিশাল আওয়ামী বেনিফিশিয়ারি গোষ্ঠী তৈরি হয়েছে, তারা তো সাডেনলি ফকির হয়ে গেছেন। বাংলাদেশের অর্থনীতিতে সরকারি দল হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি, এটা আমাদের পলিটিক্যাল ইকোনমির চরিত্র। তাহলে চিন্তা করে দেখেন, 17 বছর ধরে যেই কোম্পানিটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে দেশ শাসন করেছে, তাদের 50 থেকে 60 লক্ষ নেতাকর্মীকে তারা এমপ্লয় করেছে সারা দেশে কোনো না কোনো ফর্মে। হাট, ঘাট, মাঠ, ইজারা, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ইটস এ ম্যাসিভ ইকোনমি। তারপরে বালুমহল, টেন্ডার। এখন আপনি একটা মানুষকে চাকরিচ্যুত করতে হলে তো নোটিশ দিতে হয়, 1 মাস, 2 মাস, 3 মাসে নোটিশ দিবেন। কিন্তু এই 50 লক্ষ আওয়ামী গুন্ডা বাহিনী, আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকরা 24 ঘন্টার ব্যবধানে বেকার হয়ে গেছে। এখন ওই যে প্রথমে যার নাম বললেন না, এই আওয়ামী শিল্পী গোষ্ঠী, এই আওয়ামী গায়ক গোষ্ঠী, আওয়ামী বাদক গোষ্ঠী, আওয়ামী এই যে বুদ্ধিবেশ্যা যেগুলো আছে, এই সব কিছু মিলে আওয়ামী সাংবাদিক, এই বিশাল গোষ্ঠী সাডেনলি একদম মানে সিংহাসন থেকে প্রজায় পরিণত হয়ে গেছে, ব্রাহ্মণ থেকে নমশূদ্র হয়ে গেছে। তাহলে সেই জনগোষ্ঠীর মনস্তাত্ত্বিক একটা ট্রমা আছে। তো আপা ফিরবে, কবে ফিরবেন? তো আপা নিজে চলে গেছেন, মানে এটা তাদের জন্য একটা সেকেন্ড ট্রমা। একটা হচ্ছে ক্ষমতার অর্থনীতির জায়গা থেকে বৈষম্যের শিকার হওয়া, এটা হারায় ফেলা। দ্বিতীয়ত হচ্ছে যাকে কেন্দ্র করে তার এই লুটপাট, ভাগবাটোয়ারা, খাওয়া দাওয়ার সংসার সাজাইছিলেন, সেই লোকটাই পালায় চলে গেছে।
লক্ষণ সেনের পরে এই 850 বছর পরে একটা বিশাল ঘটনা ঘটলো 800 বছর পরে। তো এই ট্রমাটা তো তারা তো মেনে নিতে পারতেছে না, এই জন্য হচ্ছে সে জুলাই নিয়ে কথাবার্তা বলছে। এবং এইটা ফৌজদারি অপরাধের, শাওন তো ইতিমধ্যে ফৌজদারি অপরাধের কাছাকাছি অন্যায় করেছে অনেকগুলো। আপনার মনে থাকার কথা জুলাই আন্দোলনের সময় করেছে সে এরকম, হ্যাঁ, জুলাই আন্দোলনের সময় এই যে আওয়ামী শিল্পী গোষ্ঠী ছিল, এই আওয়ামী শিল্পী গোষ্ঠীর হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অনেকগুলো কনভারসেশন, চ্যাট মেসেজ কিন্তু এক্সপোজড হয়েছে। এরা সেখানে আলোচনা করছে গরম পানি মারে না কেন, তারপরে বোমা মারে না কেন, ওই বড় বড় গাড়ি দিয়ে কি করে, মানুষ মরে না কেন, লাশ পড়ে না কেন। কিন্তু মানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমরা উমামা ফাতেমাকেও এরকম আসতেছি, ওইটাতে আসতেছি। তাহলে এই গোষ্ঠীর জায়গা থেকে সে দেখতেছে, এবং সে কিন্তু ফৌজদারি অপরাধে দণ্ডিত কাজ করছে কোনো না কোনো ফর্মে, গণহত্যার পক্ষে মতামত তৈরি করেছে, সম্মতি তৈরি করেছে। আইসিটিকে এইটা খতিয়ে দেখা দরকার যে এই রকম যারা জুলাই নিয়ে কথা বলছে, আমার আপনার মতামতের, আপনি শরীফ ভাই বলছেন আপনি 10টা চ্যালেঞ্জ করেন আমাকে, আপনি কি দ্বিমত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই মানুষগুলো সন্তান হারাইছেন, শাওনের স্টেটমেন্টটা দেখার পরে সেই মায়ের বুকে কি ঝড়টা যাইতেছে চিন্তা করে দেখেন। যেই 26,000 ছেলে মেয়ে গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, যে 650 মানুষ চোখ হারাইছে, ওর মায়ের কাছে এই শাওনের স্টেটমেন্টটা কিন্তু শুধুমাত্র একটা ভিন্ন মত না। এইখানে আমাদের ভিন্ন মত আছে। আমি দিনরাত বিএনপি সমালোচনা করতেছি, বিএনপি পলিসি ইস্যু সমালোচনা করতেছি, তারেক রহমানের সমালোচনা করতেছি, এটা তো রাষ্ট্রের জন্য করতেছি, জনগণের জন্য করতেছি। কিন্তু জুলাই নিয়ে কি আমাদের ভিতরে কোনো তর্ক আছে? আমরা সবাই একমত এই জায়গাতে। তাহলে সেই জায়গায় শাওনের স্টেটমেন্টটা সিরিয়াস অ্যাটেনশন দাবি করে আমাদের আইসিটির চিফ প্রসিকিউটর যিনি আছেন এবং যারা লিগালি এই বিষয়গুলো দেখছেন। দ্বিতীয়ত হচ্ছে উমামার জায়গা হচ্ছে বাম বয়ানের ক্রাইসিস। আমি নিজে একসময় বাম রাজনীতি করছি, শরীফ ভাই করছে। বাম বয়ানের সংকটের জায়গা থেকে সে যেটা দেখে যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামপন্থীরা, হুজুর, মৌলবাদী, জামাত, এই গোষ্ঠী শক্তিশালী হয়েছে। এই শক্তিশালী হওয়ার জায়গাটাকে সে দেখতেছে যে এইটা তো সে যে উদ্দেশ্য নিয়ে জুলাইতে গেছে সেই উদ্দেশ্যের সাথে এটা যায় না। সে কি করেছে, একটা প্রগতিশীল, উদার, পশ্চিম বাংলা, কলকাতা, দিল্লি সব মিলায় আমরা বাঙালি জাতীয়তাবাদের একটা ভগ্নাংশ, সেটা নিয়ে আমরা চালিয়ে যাব। হ্যাঁ, আমরা আওয়ামী লীগ পছন্দ করি না, ফাঁসিবাদ পছন্দ করি না, ঠিক আছে। তো সেই রকম একটা বাম বয়ানও দিন শেষে কলকাতা, দিল্লির গোলামিত্বে আবদ্ধ হয়ে গেছে। কারণ ওই রাজনীতির সংকটটা আমি পার্সোনালিটি বুঝি। সেই জায়গাতে হচ্ছে উমামা এবং টোটাল বাম। আজকে দেখবেন মেননের জন্য আপনার মহিলারা মিছিল করছে, মেননের মুক্তি চাই। এই লোকগুলো তো বাংলাদেশের নাগরিক। গত 16-17 বছরের আওয়ামী ফ্যাসিবাদ বেঁচে থাকার জন্য কি রাশেদ খান মেননরা ফুয়েল দেয় নাই, ডিজেল দেয় নাই, পেট্রোল দেয় নাই? 14 দলীয় মিটিংয়ের শেষে, যেই মিটিং শেষে আপনার ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো, সেনাবাহিনী ডিপ্লয় করা হলো, শুট অন সাইট পলিসির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে মেনন ছিল না? তাহলে আজকে যারা মেননের মুক্তির দাবিতে মিছিল করছে, আজকে যারা বোধ করছে মেননের উপরে বেইনসাফি করা হচ্ছে, ওদের 16-17 বছরে ওদের কান, নাক কোথায় ছিল? বধির ছিল, অন্ধ হয়ে গেছিল, প্রতিবাদ করেছিল। তাহলে এই যে সিলেক্টিভ পজিশন নেওয়া পলিটিক্সে, এইটা একটা প্রবলেম্যাটিক জায়গা। বাট স্টিল উমামাকে আমরা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি মনে করি এবং উমামা তার এই পজিশন স্টেটমেন্ট দিয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আগের জন্য যেটা কথা বলেছেন সে হচ্ছে ফ্যাসিবাদের দোষর। এই ব্যাপারটা আইডেন্টিফাই করতে হবে এবং ফান্ডামেন্টালি ডিফার করতে হবে। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আরেকবার একটু আসবো। ব্যারিস্টার ফুয়াদ বলেন সিলেক্টিভ পজিশন, অর্থাৎ এই বিষয় নিয়ে আমরা একটু জানতে চাইবো যে আসলে সিলেক্টিভ পজিশনের জায়গাটা আসলে বর্তমানে, বিশেষ করে এই সময়ে এসে রাজনৈতিক বাস্তবতায় আসলে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি আমার আগের অংশে বলেছি যে যারা ক্ষমতা হারিয়ে, সুযোগ সুবিধা হারিয়েছে তাদের বক্তব্য একরকম, আর এর ভেতর থেকে গণ অভ্যুত্থানটাকে যে ডাইভার্ট করা হয়েছে, গণ অভ্যুত্থানকে যে ডাইভার্ট করা হয়েছে এবং যে এজেন্ডাগুলো ছিল আমাদের সামনে, সেখানে নতুন এজেন্ডা নিয়ে এসে অন্য পলিটিক্যাল পারপাস যে এখানে যুক্ত করা হয়েছে, এটি নিয়ে যখন প্রশ্ন করব তখন ফুয়াদ ভাইয়ের মতো অনেকেই এসে বলে, তো ভাগ্য ভালো উমামার যে উমামাকে এখন পর্যন্ত কেউ ফ্যাসিবাদের দোসর বলছে না। ঠিক আছে? এবং ফ্যাসিবাদের দোসরটা হচ্ছে এই যে যখন আমার সঙ্গে থাকে, সার্জিস আলম যখন মৌলভীবাজারে ছাত্রলীগের সেক্রেটারির শ্বশুরবাড়িতে গিয়ে বসে ভাত খায়, থাকে
ওটা আসলে কিন্তু খুব একটা দোষের কিছু না, কারণ সে আমার সাথে আছে। উমামা ফাতেমা, আমি আমার জায়গা থেকে যদি বলেন, আমার পরিষ্কার মনে পড়ছে যেদিন ঢাকায় যে কর্মসূচি যেদিন হলো, ঢাকা ব্লকেট, আমরা সেই কর্মসূচিতে গিয়েছি। এখন আমাদেরকে প্রতিনিয়ত বলতে হয় কোথায় ছিলেন, ছবি যেহেতু তোলা হয়নি বলার সুযোগ নেই। এখন আপনি এক এক করে যদি প্রশ্ন তোলার অসংখ্য জায়গা আছে। এই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধর নিয়ে আপনি এতদিন বলতে পারেননি কেন? ভয়। আওয়ামী লীগের সময় আপনি কথা বলতে পারেননি, আজকে ভয়ে মানুষ কথা বলতে পারছে না, কিন্তু অনেক জায়গায় প্রশ্ন তোলার সুযোগ আছে, প্রশ্ন আছে, প্রশ্ন তুলবে, একসময় না একসময় উঠবে। আপনি এই যে গণ অভ্যুত্থানটাকে যে মাসদের হাত থেকে টেনে নিয়ে এসে আপনি যে পলিটিক্যাল এজেন্ডা সেট করে দিলেন, যেটা আমার প্রত্যাশিত ছিল না। আমি শুরুটা করছিলাম বৈষম্য দিয়ে। আমার 1.5 বছর 2 বছরে বৈষম্য ইস্যুতে একটা কথাও হয়নি। আমার গ্রামের মানুষের সাথে শহরের মানুষের বৈষম্য ইস্যুতে কথা হয়নি। আপনি আমাকে মিছিলে নামিয়েছিলেন, স্লোগান তুলেছিলেন। নাহিদ ইসলাম, তার হাতে মাইক ছিল না? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারপরে আপনি আমাকে 32 নম্বর ভাঙার জন্য নিয়ে গেলেন। এই এজেন্ডা তো ছিল না আপনার। আপনি পরে সেট করে দিলেন ফ্যাসিবাদের আইকন, আপনি তখন তো বলেননি। সুতরাং এই প্রশ্নগুলো উঠবে, কেন উঠবে? এবং এই প্রশ্ন উঠলে আপনি বলতে পারেন সে দিল্লির লোক, সে অমুকের লোক, তমুকের লোক, কিন্তু আজ হোক কাল হোক কেউ ওই কথাগুলো বলবে। কারণ আপনি আমাকে যে কথাগুলো বলেছিলেন, এই যে গণ অভ্যুত্থানের অসংখ্য শিক্ষার্থী, অসংখ্য মানুষ যাদেরকে কন্ট্রিবিউশনটাকে আমরা পরে অস্বীকার করেছি। আমি যেটা বললাম জাহিদুর রহমান, আমি যেটি বললাম জুলকারনাইন সাহেব, ফাহাম আব্দুল সালাম, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন সবাইকে ঠেলে দেওয়া হচ্ছে কোন দিকে। আমি বামদের কথা বাদ দিলাম, তাদের গাড়ি পুড়িয়েছেন, তাদের বাড়ি পুড়িয়েছেন, তাদের করেছেন, সেটি বাদ দিলাম। কিন্তু এই জায়গায় এই যে বিভাজন, এই বিভাজনের কারণে আপনি 2 বছর আগের যে জুলাইকে দেখেছিলেন, আজকের জুলাই ম্রিয়মান, আজকের জুলাই একজন আর একজনের পেছনে লেগে আছে। যাদেরকে আপনি তাড়িয়েছেন তারা যদি নীরব থেকে যায়, তারপরেও আপনি আরেকজনের পেছনে লেগে আছেন, এবং আপনার সর্বোচ্চ টার্গেট বিএনপি বেনিফিশিয়ারি নাকি জামাত বেনিফিশিয়ারি। জি, অনেক অনেক ধন্যবাদ। অন দিস নোট আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24, চলছে নতুন বাংলাদেশ। সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। আমরা জুলাই চেতনা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করছি, এবং আলোচনা করতে করতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, জুলাই নিয়ে আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়, এবং অনেকেই নানাভাবে নীরব সরব অবস্থায় রয়েছেন। যারা নীরব ছিলেন তারা সরব হয়েছেন। আমরা একটু আমাদের অতিথি আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছে আসতে চাই। একটু বলবেন যে এই যে আলোচনা সমালোচনায় যারা নীরব ছিলেন তারা হঠাৎ সরব হলেন, এবং এই যে কয়েকজনের কথা বললাম, এবং আমরা যদি একটু বলি, বিএনপি নীলভার চৌধুরী মনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য, তিনিও মন্তব্য করেছেন একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে। সেটির কড়া সমালোচনা আবার করেছেন ছাত্রদল সভাপতি রাকিব, তিনি সমালোচনা করেছেন। অন্যদিকে উমামা ফাতেমার কথা বললাম, এবং শাওন তার কথা বললাম, তিনিও স্ট্যাটাস দিয়েছেন। এই জায়গায় আসলে কেন সবাই নিজেকে জড়িয়ে ফেলছেন? দেখেন, শাওনের সাথে ফুয়াদ ভাই এর আগে বলেছেন, শাওনের যে স্ট্যাটাস, এটা শাওনের স্ট্যাটাসের সাথে অন্যটা মেলানো যাবে না। শাওন এটা জুলাই যখন অভ্যুত্থান চলে তখনও শাওন এটার বিপক্ষে ছিল, সে ফ্যাসিস্টদের দূষর ছিল। যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখনও সে এরকম দৃষ্টতা দেখিয়েছে, এখনও দেখাচ্ছে। এইটি আমলে নিয়ে আমি মনে করি যে ফুয়াদ ভাইয়ের সাথে আমি একমত যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সেকেন্ড হলো নীলুফার চৌধুরী মনি আপার বক্তব্যটা আমি শুনি নাই, তো যদিও মানে জুলাইকে মানে আমাদের সবাইকে জুলাইকে অন করতে হবে, এই স্পিরিটটা অন করতে হবে, যেমনি স্বাধীনতাকে অন করতে হবে। জন্মকে যেরকম আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে 71-এ, সেটা যেরকম অন করতে হবে, জুলাইকে আমাদের ধারণ করতে হবে। এত তাড়াতাড়ি জুলাইকে বিতর্কের মধ্যে ফেলা, সেটা কেউ যদি আর হলো যে উমামা তার ব্যক্তিগত জায়গা থেকে বা মনিয়াপাত ওনার ব্যক্তিগত জায়গা থেকে বলে থাকতে পারেন, কিন্তু এই দুজনেই কিন্তু তারা দীর্ঘদিন সংগ্রাম করেছে। উমামা জুলাই যোদ্ধা ছিল, মনিয়াপা দীর্ঘদিন সংগ্রাম করেছে, তাদের সাথে শাওনকে মিলানো কিন্তু যাবে না। আর হলো যে আর একটা জায়গায় আমি আপনাকে বলি যে উই শুড বি ইউনাইটেড মানে ফর বাংলাদেশ, মানে এই যে জুলাইয়ের স্পিরিট, এই যে আমাদের 71, এইসব ক্ষেত্রে আমাদের মানে সবাইকে এক জায়গায় থাকতে হবে। আর ফেসিস্টরা
কয়েকজন পালিয়ে গেছে, তা আর বাকিরা কিন্তু রয়ে গেছে। আর একটা জিনিস আপনি অবাক, মানে আমি খুব অবাক হই, আপনি একজনকেও কিন্তু, যারা এই ফেসিবাদ কিন্তু একদিনে তৈরি হয় নাই। এই ফেসিবাদের আপনার মানে যেরকম মানে একদম টপ টু বটম ছিল, কর্পোরেট হাউস ছিল বিভিন্ন, এই ফেসিবাদদেরকে যারা সহযোগিতা করেছে তারা কিন্তু দেশের ভিতরে অনেকেই রয়ে গেছে। তো কেউ মানে প্রকাশ্যে আছে, কেউ ছদ্মবেশে আছে, কেউ বা তাদের বর্ণ লুকিয়ে আছে বা তার চেঞ্জ করে আছে। তো আমি একটা জিনিস আপনাকে এইটুকু আমি বলতে পারি যে এই ফেসিবাদ কোনোভাবে যদি ফিরে আসে, আমাদের এই মত পার্থক্য, ছোটোখাটো ভুল বা নিজেদের ভুল বোঝাবুঝির কারণে আমাদের, তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না, বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে, 1000 বছর পিছিয়ে যাবে। আরেকটা কথা কিন্তু আছে যে বিপ্লব কিন্তু মানে তার নিজের শিশুকে মেরে ফেলে। তো এটা যেন বাংলাদেশের ক্ষেত্রে না হয়। আমরা অবশ্যই বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের অনেক পরে মালয়েশিয়া স্বাধীন হয়েছে, সিঙ্গাপুর স্বাধীন হয়েছে 1965 সালে, তারা অনেক এগিয়ে গেছে। আমাদের দেশটা আসলে এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে, দুর্নীতি নির্মূল করতে হবে। এই যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই যুদ্ধটা করেছে, সেটা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে আসবো, যে বর্তমানের জুলাই আসলে কতটা বাস্তব, কতটা কাগজে? আমাদের সময় একদম শেষের দিকে আছে। আমাদের এই ভূখণ্ডের ইতিহাসের যে আপনার শত শত বছরের মুক্তির লড়াই যদি দেখেন, জুলাই 100 বছরের একটা ঘটনা আর কি। বদরুদ্দিন উমর বলেছেন যে গত 100 বছরে পুরো ভারতবর্ষে এত জনসম্পৃক্ত, তরুণ সম্পৃক্ত কোনো ঘটনা ঘটে নাই, এত বড় ঘটনা ঘটে নাই। সারা দুনিয়াতে জেনজি লেড রেভলিউশন যদি বলেন, এটা প্রথম বাংলাদেশের তরুণ তরুণীরা করেছে। এবং এই পরিবর্তনটা মানে ইউরোপ পর্যন্ত চলে গেছে, বুলগেরিয়া, জর্জিয়া পর্যন্ত চলে গেছে, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা এটাকে ইন্সপায়ার্ড হয়েছে। তো সেই জায়গাতে জুলাইয়ের স্পিরিট আপনার বহু বছর চলবে রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে। কিভাবে স্মরণ করবেন, এটা হচ্ছে মানে আমাদের আলোচনার জায়গা আর কি। এটা আমরা আওয়ামী লীগের ওই 71 ব্যবসার মতো করে দেখতে চাই না। আমরা দেখতে চাই এটাকে রাষ্ট্র বিনির্মাণ আকারে, জাতি বিনির্মাণ আকারে, গঠন আকারে দেখতে চাই, যে এই রাষ্ট্রটা যেন সবার হয়। শরীফ ভাই বারবার বলছিলেন বঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হয়, সেরকম একটা বাংলাদেশ গড়ার লড়াই আকারে আমরা জুলাইকে দেখতে চাই, এবং এটা বাস্তব এবং এটা চলমান থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসতে চাই, একই প্রশ্ন, যে আসলে কতটা বাস্তব, কতটা কাগজে অবস্থায় আছে জুলাই? প্রথমত আমাদের তো একটা স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্নের জন্যই তো আমাদের এত স্যাক্রিফাইস, স্বপ্নের জন্য আমাদের এত সংঘবদ্ধ হওয়া ইত্যাদি ইত্যাদি। সেই স্বপ্নকে গলা টিপে পুরোপুরি মেরে ফেলেছে বলবো না, তার মুমূর্ষু অবস্থায় নিয়ে গেছে যারা এই স্বপ্নের কারিগর ছিলেন, যারা লড়াই করেছেন সামনে থেকে। তারা বিভক্ত করেছেন, বিভাজন করেছেন, কোথাও কোথাও কথা দিয়ে কথা রাখেননি, কোথাও কোথাও এমন কতগুলো উদাহরণ তৈরি করেছেন যে তাদের সহকর্মীরা, তাদের সহযোদ্ধারাও তাদের উপরে বিরক্ত এবং বিক্ষুব্ধ। ফ্যাসিবাদ বলেন, স্বৈরাচার বলেন, এটা তো আর আকাশ থেকে পড়ে না, আমাদের এই মাটির থেকেই তৈরি হয়। আমাদের এখানকার সেই এনভায়রনমেন্টটা আছে, আমাদের সেই পলিমাটি আছে, এবং সেই ধরনের সহায়ক পরিবেশ পেলে আমি ধারণা করি এখান থেকে আবার ওই রকমের কেউ মাথা চাড়া দিয়ে উঠবে। তবে যে লক্ষ্য নিয়ে আন্দোলনটা হয়েছিল, মানুষ জীবন দিয়েছিল, সেই লক্ষ্যকে এই পর্যন্ত যারা বিপথে নিয়ে গেছে, নিশ্চয়ই এই দেশের মানুষ তাদেরকে মনে রাখবে এবং সময় পেলে ঘৃণা করবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি একটু আখতারুজ্জামান বাচ্চু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান আলোচনাগুলো করবার জন্য। আমরা শেষ করার আগে একটু বলতে চাই যে আসলে আমাদের সামনে হয়তো অনেক কিছু আছে, আমাদের বিভ্রান্ত করবার জন্য অনেক কিছু আছে, কিন্তু আমাদের যেমন জুলাই আছে, সেই সঙ্গে আমাদের দেশের প্রতি যে প্রেম আছে, লাল সবুজের প্রতি যে প্রেম আছে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রেম আছে, সেই প্রেমটি নিঃসন্দেহে আশা করা যায় যে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন নতুন বাংলাদেশ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।